সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির 7ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শীতের সন্ধ্যা অনেক আগে নামে, তাই এত অন্ধকার। অন্ধকার আছে বলে সুজাতার বাড়ির ঘরে ঘরে আলো এত উজ্জ্বল। গত কয়েকদিন ধরে ব্যাংকের পর বাড়ি এসে সুজাতা সাবান জলে ন্যাকড়া ডুবিয়ে জানালার কাচ পরিষ্কার করেছেন, তাই আলোর প্রভা এমন করে বাইরে বিচ্ছুরিত হচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, কালো সামান্য বৃষ্টি হয়েছে, তাই কয়েকটা পোকা এত শীতেও বাইরে থেকে কাচে পাখা ঠুকছে, আলোর বৃত্তে ঘুরছে। এমনই হয়ে থাকে। শুধু যা যা নর্মাল নন্দিনীর কাছে তা চিরদিন অ্যাবনর্মাল হয়ে থাকবে। নন্দিনীর গায়ে একটা চাদর ছিল। ব্রতী শীতের সময় পুরনো জীর্ণ শালটা গায়ে দিতে ভালোবাসত। দিব্যনাথ বহুক্ষণ ধরে দরজার কাছে আসছেন আর যাচ্ছেন নিশ্চয়ই, কেননা এখন তিনি মাঝের 2 বছরের নাম বিবেচক কণ্ঠস্বর ভুলে গিয়ে ঠিক আগেকার দিব্যনাথের গলায় চেঁচিয়ে উঠলেন, এতক্ষণে বাড়ি ফিরতে পারলে? আশ্চর্য! সুজাতা কথা বললেন না। দিব্যনাথ এবং সেই টাইপিস্ট মেয়েটির সামনে যখন ব্রতী গিয়েছিল, সময়টা মনে মনে হিসেব করলেন। সেই সময় থেকে ব্রতী তার স্কলারশিপের টাকা বাড়িতে দিতে শুরু করে। সুজাতা আজ বুঝছেন, ব্রতী যে তখনই বাড়ি থেকে চলে যায়নি তার কারণ তিনি। ব্রতী, তুই আমাকে কোনো কথা বলিসনি কেন? আমার উপর তোর ভালোবাসা অন্যরকম হয়ে গিয়েছিল, যেন ছোট মেয়ের উপর বাবার ভালোবাসা। সুজাতা প্যাসেজ পেরিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে ঢুকলেন। প্রতিটি ফুলদানিতে ফুল, উজ্জ্বল উজ্জ্বল আলো। গোলাপের রং প্রগাঢ় নিখাত লাল। হায়, লাল গোলাপের গুচ্ছে উজ্জ্বল আলোতে যারা তাদের বিশ্বাস গচ্ছিত রেখেছিল, তারা তাদের বিশ্বাস ফিরিয়ে নিয়েছে কবে? তবু গোলাপগুলি কি প্রগাঢ় লাল, আলো কি উজ্জ্বল। বেট্রেয়াল। নন্দিনী আর ব্রতীর সঙ্গে এরাও বেইমানি করেছে তবে। সুজাতা মাথা নাড়লেন। বড় টেবিলটা নিচের বারান্দায় বের করা হয়েছে। স্কুলে পড়ার সময় কত বর্ষার দিনে টেবিল বের করে ব্রতী টেবিল টেনিস খেলেছে বন্ধুদের সঙ্গে। একবার এই বারান্দায় ব্রতীরা রবীন্দ্র জয়ন্তী করেছিল। বাবলু চিরকাল চালবাজ। সেই বয়সে বাবলু লিখেছিল, রবীন্দ্রনাথ খুব গরিব ছিলেন বলে ক্লাস 8-এই স্কুল ছেড়ে দিয়ে পদ্য লিখে পয়সা রোজগার করতেন। ব্রতী রবীন্দ্রনাথের বীর পুরুষ আবৃত্তি করেছিল। আলোকবর্ষ কেটে গেছে তারপর। টেবিলের ওপর ধবধবে সাদা চাদর বিছানো। টেবিলের একটা পায়ার ব্রতীর জুতোর ঠোক করে কাঠের চাকলা উঠে গিয়েছিল। টেবিলের উপর কাঁটা, চামচ, ন্যাপকিন, ওয়াইন গ্লাস, জল, কাচের গ্লাস, খাবার দেবার ডিশ, কফি দেবার পেয়ালা সব সাজানো। এর কোনো কিছুতেই ব্রতী নেই, কোথাও নেই। ব্রতীর বাড়িতে, যে বাড়িতে সে বড় হলো, জীবন কাটালো, সে বাড়িতে সে ব্রতীকে খুঁজে পাওয়া এত কঠিন। সুজাতা দেখলেন কালো রঙের ওপর লাল ও সোনালি চেরি ফুল আঁকা পেয়ালা। ওগুলো নিপার, তবে নিপাও এসেছে। খাওয়ার ঘরে ঢুকলেন। টেবিলে সন্দেশের বাক্স, রসগোল্লার হাঁড়ি, দই। ওয়ালডর্ফ আর সাবিরের নাম লেখা খাবারের বাক্স। আজকের জন্যে দোকানে অর্ডার দেওয়া হয়েছিল। সাইডবোর্ডের ওপর সস, ভিনেগার, মাস্টার্ড, নুন, গোলমরিচ, স্যালাড। বিনি কাঠ গ্লাসের বোলে লঙ্কা কুচিয়ে ভিনেগারে ভিজিয়েছে। হেম ছুটে এলো। 1 গ্লাস লেবুর শরবত। হেম চলে গেল। দিব্যনাথ ঢুকলেন। প্রৌঢ়, ভোগী ও মাংসল চেহারা। এ প্রথম সুজাতার মনে হলো অত ঘাড় চেঁচে চুল ছাঁটা মুখে স্নো মাখা কুৎসিত। মনে হলো দিব্যনাথ চিকনের পাঞ্জাবি আর পাড় দেওয়ার শাল না পরলেও পারেন। পায়ের জুতো এই দিনের জন্যে কেনা। দিব্যনাথ সবচেয়ে দামি গেঞ্জিও পরেছেন, সুজাতা জানেন। কি ভেবেছ তুমি? জানো অন্তত 50 জন লোক আসছে। জানি।
মানে? ব্যবস্থা করাই ছিল, নিপা এসেছে, তুমি বাড়িতেই ছিলে, ব্যবস্থা যখন হয়েই গেছে তখন আর কথা বাড়িও না। কথা বাড়িও না? তুমি ভেবেছ কি তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাব, আর ফিরব না? সুজাতা থেমে থেমে বললেন। ঘেন্না করছে, ভয়ানক ঘেন্না করছে। দিব্যনাথ আর টাইপিস্ট মেয়ে, দিব্যনাথ আর সুজাতার দুঃসম্পর্কের ননদ, দিব্যনাথ আর ওর এক জ্ঞাতি বৌদি। দিব্যনাথ যেন গালে চড় খেলেন। 34 বছরের বিবাহিত জীবনে সুজাতা একবারও এভাবে স্বামীর সঙ্গে কথা বলেননি। তুমি সারাদিন কোথায় ছিলে তা জিজ্ঞেস করতে পারবো না? না। হোয়াট? 2 বছর আগে, 32 বছর ধরে তুমি কোথায় সন্ধ্যা কাটাতে? কাকে নিয়ে গত 10 বছর ট্যুরে যেতে? কেন তুমি তোমার এক্স টাইপিস্টের বাড়ি ভাড়া দিতে তা আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। তুমি আমায় একটি কথাও জিজ্ঞেস করবে না, কোনো দিনও না। গড! যখন বয়স কম ছিল তখন বুঝতাম না। পরে তোমার মা তোমার প্রত্যেকটি পাপ, হ্যাঁ পাপ, পা ঢেকে চলতেন বলে কোনোদিন জিজ্ঞেস করতে প্রবৃত্তি হয়নি। তারপর আই হ্যাড নো ইন্টারেস্ট টু নো। তবে তুমি যেভাবে বাড়ি থেকে তোমার পরিবারের কাছ থেকে চুরি করে সময় কাটাতে, আমি তা করিনি। আরও শুনতে চাও? তুমি আজ... হ্যাঁ, হোয়াই নট? আজ নয় কেন? যাও। যাব? হ্যাঁ, যাও। যাও কথাটা সুজাতা আদেশের মতো করে বললেন। দিব্যনাথ বেরিয়ে গেলেন ঘাড় মুছতে মুছতে। আজকের পর সুজাতা থাকবেন না, আর থাকবেন না। যেখানে ব্রতী নেই সেখানে থাকবেন না। ব্রতী থাকতে যদি একদিনও এমনি করে মনের কথা দিব্যনাথকে বলতে পারতেন, বলে বেরিয়ে যেতে পারতেন ব্রতীকে নিয়ে, তাহলেও ফেরাতে পারতেন না কিছুই হয়তো, শুধু ব্রতীর মনের কাছাকাছি আসা যেত। ব্রতী জেনে যেত সুজাতাকে সে যা জেনেছে তাই সব নয়। জেনে গেল না। হেম ঢুকল, শরবত দিল। সুজাতা এক ঢোকে খেলেন। বললেন, গরম জল দাও হেম, স্নান করব। তুমি জল টেনে ওপরে তুলো না। নাথু আছে তো? নাথু বরফ আনতে গেছে পাশের বাড়ি। বাড়িতে বরফ জমল না? না, মিস্ত্রি এসে বললে কি যেন খারাপ হয়ে গেছে, সারতে 60 টাকা লাগবে, তাও এখন হবে নি। তবে জল থাক। এখন চান করোনি, পরে করবে ক্ষণ। পরেই করব। সারাদিনে কিছু খেয়েছিলে? না, ইচ্ছে হয়নি। এখন ওপরে যাবে তো? হ্যাঁ। কিছু খাবে? না। নিপা কখন এসেছে? সকালে। তিনি তো এখানেই খেলো। মেয়েকে এনেছে? না, তার স্কুলে কি হতেছে যেন। ঘরদোর সাজালে কে? কেন, বৌদিদি? কাপ ডিশ সব বের করলো কে? সব ছোট দিদি করেছে। তুমি বাইরে যেতে সে আমায় খুব খানিক বকলে। আমি কাজ করতে পারিনি, বসে বসে খেতেছি, ছোট খোকার নাম ভাঙিয়ে তোমার কাজ হতে আদায় করতেছি সব। বকলো কেন? চানের জল ফুটন্ত গরম হয়ে গেছিল, তা বাদে আরও কি কি বাড়তে বলেছিল মুখে মাখবে। আমি বলল আমার মনে নেই অত কথা। তারপর? তা বাদে ঘরদোর সাফ করতে লাগলো। বৌদিদি বলেছিল, কেন আমি কি নেই? একটা দিন তুমি কারুকে তাদের কাজ দিয়ে নিশ্চিন্তেই হতে জানোনি? তা বাদে দুজনে খুব খানিকটা ঝগড়া বিবাদ হলো। কি হলো তা জানিনি, সব ইংরাজিতে ঝগড়া হচ্ছিল। তুই শুনতে গিয়েছিলি কেন? শোনো কথা, আমি কখন ওদের কথা শুনতে যাই? দুজনে এমন চেল্লাচিল্লি করলে যে আস্তা হতে মানুষ শুনেছে। তারপর? তা বাদে ছড়তে যেয়ে বুঝি বড়দিকে ফোন করলে, তিনি এসে বৌদির মান ভাঙালো।
তা বাদে বৌদি সব সারলে, তা বাদে তিনজনে খুব গল্পগাথা করলে, খেলে, তখন আর কিছু মুখ ভার দেখিনি বাবু। তা বাদে তিনজনে বাইরে যেয়ে কোথাও হতে চুল বেঁধে এলো, খুব হেসে হেসে ঢুকলো। তুলির বন্ধু চুল বাঁধতে আসেনি? হ্যাঁ, না। আচ্ছা, তুই এবার যা। হেম চলে গেল। সুজাতা ঘর থেকে বেরোলেন, রেলিং ধরে ওপরে উঠতে লাগলেন। কষ্ট হচ্ছে, খুব কষ্ট। ব্রতী হবার আগের দিন শরীরে বড় কষ্ট ছিল। আর কারো জন্মের কথা তেমন করে মনে নেই, শুধু ব্রতীর কথা এমন করে কেন মনে আছে? ব্রতী তার মনে একটা দুঃসহ ব্যথা হয়ে বেঁচে থাকবে বলে? সিঁড়ির এইখানটায় ব্রতী সেদিন তলপেটে ব্যথা। ভেবেছিলেন তুলির বিয়ের পর অপারেশন করাবেন, এখন বুঝতে পারছেন আগেই করতে হবে। আজকের দিনটা কেটে গেলে সুজাতা বাঁচেন, কাল ভাববেন কাল কি করবেন। আজকের তারিখে এনগেজমেন্টের দিন ফেলতে তার ইচ্ছে ছিল না, কিন্তু তার মত কেউ জিজ্ঞেস করেনি। টনি কাপাডিয়ার মার গুরু স্বামীজি আমেরিকায় থাকেন, স্বামীজি এই তারিখটা ঠিক করেছেন। টনি মার কথার উপর কথা বলে না, মার টাকায় সে ব্যবসা করছে। দিব্যনাথ খুব খুশি হয়েছেন। টনি তাঁরই মতো মাতৃভক্ত, মায়ের প্রতি কথায় টনি হ্যাঁ বলে। মাতৃভক্ত হওয়াটা এক্ষেত্রে অধিকন্তু। মাতৃভক্ত না হলেও টনি তার কাছে পাত্র হিসেবে খুবই আকাঙ্ক্ষিত হতো। টনি দিব্যনাথকে শ বেনসনের অডিট পাইয়ে দিয়েছে। টনির বিষয়ে দিব্যনাথ অত্যন্ত দুর্বল। তাছাড়া তুলি তার প্রিয়তম সন্তান। তুলির চেহারা স্বভাব দিব্যনাথের মার মতো। টাইপিস্ট মেয়েটির কথা তুলি সবার আগে জেনেছিল, জেনেও কথাটি চেপে যায়। ওর মনে দিব্যনাথের প্রতি কোনো রকম বিরাগ বা ঘৃণা হয়নি, বরঞ্চ পরে ভেবে সুজাতার গা ঘিন ঘিন করেছে মেয়েটির অধ্যত্ব এত দূর বেড়েছিল। ও বাড়িতেই ফোন করে বলে দিত ওকে আজ বলে দেবেন আজ সন্ধ্যায় আমি মার্কেটে যাব। তুলি সে ফোন ধরেছে। তুলি ফোন ধরলে খবর দেওয়া চলবে, অন্য কেউ ফোন ধরলে খবর দিতে হবে না, কথা নিশ্চয়ই দিব্যনাথই মেয়েটিকে বলে দেন। তুলি ওর বাবাকে ঠিকমতো খবর পৌঁছে দিত। সে সময়টায় ওর মধ্যে বাবার বিষয়ে কিরকম একটা অধিকার বোধ এসে গিয়েছিল। তুলির তত্ত্বাবধানে সে সময়টা দিব্যনাথ ভালো জামাকাপড় পরেছেন। সন্ধ্যার আগে তার রক্ষিতার সঙ্গে সময় কাটিয়ে আসবার পর তুলি জানত ওরা সোম বুধ শুক্রবার দেখা করেন। তুলি ছুটে যেত বাবার স্যুপ চিকেন স্যালাড নিয়ে ওপরে। খুব একটা তৃপ্তি ও গর্ব অনুভব করত তুলি, যেমন ওর ঠাকুমা করতেন। ওর বাবা যে একটা পুরুষের মতন পুরুষ, বিয়ে করতে হলে ওরকম পুরুষ মানুষই দরকার, এসব কথা তুলি সগর্বে বলতো। বলতো দাদা একটা কাপুরুষ, বউয়ের আঁচল ধরে ঘোরে। কথাটা যখন জ্যোতি শ্বশুরকুলের কোনো আত্মীয়ের কাছ থেকে জেনে আসে, বাড়িতে কথাবার্তা হয়, তখন তুলিই বলেছিল, দাদা দোষ দেওয়া খুব সোজা, কিন্তু যারা এইভাবে এসকেপ খোঁজে তাদের জীবনে নিশ্চয়ই কোনো আনহ্যাপিনেস থাকে, বাবার তো আছেই। বলেছিল, ঠাকুমা তো বলতেন ঠাকুরদা কোনো সন্ধ্যায় বাড়িতে কাটাতেন না, তাতে কি ঠাকুমা মানুষ হিসেবে কম ছিলেন? ব্রতী কিছুই বলেনি। তুলি থাকলে সে টেবিলে বসে খেত না। তুলি যতক্ষণ বাড়িতে থাকতো কথা বলতো না। এখন মনে হয় ব্রতী সবই জেনেছিল। বোধহয় ভেবেছিল যার সবচেয়ে বেশি ক্ষুব্ধ হবার কথা সেই সুজাতাই যখন নীরব রয়েছেন তখন সে কোনো কথা বলবে না। কিন্তু সুজাতার বিষয়েও তার আনুগত্য বোধে নিশ্চয়ই ফাটল ধরেছিল, নইলে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল কেন? সুজাতা ব্রতীকে কোনোদিন বলতে পারবেন না কেন তিনি চুপ করেছিলেন। ব্রতীর দিকে চেয়ে ব্রতী মানুষ হোক, পড়া শেষ করুক, তারপর ব্রতীকে নিয়ে চলে যাবেন ভেবে সুজাতা সব সহ্য করেছিলেন। ব্রতী তা জেনে গেল না। জানলেও কি সে পথ বদলাতো? বদলাতো না। বদলাতো না জানেন বলেই ব্রতী তাঁর প্রিয়তম সন্তান। ব্রতী ছোটবেলায়ও মার মনের একটা দিক যে শূন্য তা বুঝত বলেই মাকে বলতো, বড় হলে আমি তোমাকে একটা কাচের বাড়িতে রেখে দেব মা, ম্যাজিক কাচের বাড়ি, তুমি সবাইকে দেখতে পাবে মা, তোমাকে কেউ দেখতে পাবে না। সেজন্য ক্লাস 10-এ
তোমার প্রিয় মানুষ রচনা লিখতে আমার মা বলে রচনা লিখে এসেছিল। সেই ব্রতী যে কেটে গেলে রক্ত দেখলে ভয় পেত, আবার সহ্য করত ঠোঁট টিপে। ব্রতীর মুখে আঙুল বোলাবেন, আদর করবেন, চোখ বুজে শেষবার আঙুল বুলিয়ে দেখবেন অনুভবে নাকের খাঁজ, ভুরুতে কাটা দাগ, মুখের রেখা, এমন অক্ষত একটি জায়গাও ব্রতীর মুখে ছিল না। শুধু তো হত্যা উদ্দেশ্য নয়, হত্যাকে বিলম্বিত করা, পৈশাচিক উল্লাসে মৃত্যুমান মানুষের ছটফটানি দেখা, সবই হত্যার প্যাটার্নের অমোঘ অঙ্গ। হত্যা করা যায়, শাস্তি হবে না, কেননা ঘাতকরা অত্যন্ত চতুর। এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আর কোন সমাজে হতে পারে? যারা তরুণদের হত্যার মন্ত্র দিয়েছিল তাদের কেন কেউ চিনিয়ে দেয় না? তাদের গায়ে কেন কাঁটার আঁচড় লাগলো না? এমন দুর্বোধ্য কেন সবকিছু? আজকে তারা সক্রিয়, অসম্ভব সক্রিয়। নন্দিনী বলেছে কিছুই কোয়াইট নয়। সুজাতা তো শুনেছেন ওরা সহস্র প্রলোভন দেখায়, নখের নিচে ছুঁচ, চোখে হাজার বাতির আলো, জঘন্যভাবে দেহের গোপন জায়গায় নির্যাতন। কত শত অত্যাচার করে, তাতেও ব্রতীর মতো ছেলেরা নতি স্বীকার করে না, আজও করে না। তখন জেসি থেকে পিসি, জেল থেকে ফের পুলিশের হেফাজত, তারপর ফাইল বন্ধ, দাঁড়ি। অজয় দত্তের মা বলেছিলেন এবার হাবুল দত্তের ফাইলটাও বন্ধ করে দিতে পারেন। হাবুল ওরই এলিয়াস। সঞ্জীবনের দিদিকে ওরা বলেছেন মাকে ছবি দেখাবেন, 1 মাস বাদে আসুন, 72টা ছবি উঠবে রিলে। আপনার ভাই তো সবে 30 নম্বর, মাসখানেক রিলটা ফুরুক, তখন ছাপা হবে। রেলিং ধরে ধরে উঠলেন সুজাতা। এই রেলিং চড়ে ছোটবেলায় পিছনে নামতো ব্রতী। হেম দুধের গেলাস হাতে সিঁড়ি ভেঙে উঠত, ব্রতী পিছনে নামত। হেম উপরে উঠত, ব্রতী আবার ছুটে উঠত, আবার নামত। বড় হয়ে ওই রেলিংয়ে হাত রেখে কতবার নেমেছে ব্রতী, কিন্তু এ বাড়ির কোথাও ব্রতী নেই। ব্রতী আজও আছে অন্যান্য জায়গায়, ফুটপাথের লাল গোলাপ ফেস্টুনে, পথের আলোয়, মানুষের হাসিতে, সমুর মার মুখে, নন্দিনীর চোখের নিচের চিরস্থায়ী ছায়ায়। সুজাতা ব্রতীকে কোথায় খুঁজে ফিরবেন? তার শরীর যে আর বয় না। ব্রতী কোথায় কোথায় ছড়িয়ে আছে বলে সুজাতা কি তাকে খুঁজে খুঁজে তুলির ঘরে ঢুকলেন। তুলি আর নিপা একরকম গাঢ় নীল বেনারসি পরেছে, একরকম স্টোল। আজকের বিশেষ দিনে 2 মেয়ে ও বিনিকে এই শাড়ি ও স্টোল দিব্যনাথের বিশেষ উপহার। 3টে শাড়ি, 3টে স্টোল, 900 টাকার উপর। 900 টাকায় সমুর মার মতো মানুষের বহু অভাব দূর হয়ে যায়। তুলি আর নিপা তার দিকে তাকালো, আয়নায় 3 জনের ছায়া। সুজাতা দেখলেন তার শাড়িতে ভাঁজ, চেহারা অবসন্ন, কাঁচা পাকা চুল বিস্রস্ত। তুলি ও নিপা সুসজ্জিত, সুন্দর। দুজনের মুখের ভাবই তৃপ্ত হতে পারত, কিন্তু ওদের মুখের অতৃপ্তি এবং অসন্তোষ প্রসাধনে ঢাকা পড়েনি। তুলি, তোর গয়না। সুজাতা ব্যাগ খুলে গয়না বিছানায় ঢাললেন, কয়েকটা তুলে আবার ব্যাগে রাখলেন। ওগুলো সরিয়ে নিচ্ছ কেন মা? নিপা আর বিনিকে যা যা দিয়েছি তোকেও তাই দিলাম। দেখলে দিদি, আমি বলিনি? নিপা একই সঙ্গে মিহি আদুরে উদার ক্ষমাভরা গলায় বলল, ওগুলো তুমি তুলিকে দাও মা, আমি কোনো ক্লেমই করব না, সত্যি। তোর ক্লেমের কথা আসছে কোথা থেকে? বিনিকেও তো দিয়েছ। ব্রতী থাকলে ব্রতীর বউকে দিতাম, একটা সুমনকে আর একটা তোর মেয়েকে দেব। অন্যগুলো যা হয় করব। তুলি ক্রুদ্ধ হিস হিস চাপা আক্রোশের গলায় বলল, আশ্চর্য, তুমি জানো আমি অ্যান্টিক জুয়েলারি কিরকম ভালোবাসি। টনি এগুলো মডেল করে কস্টিউম জুয়েলারি বানাবে, বাইরে পাঠাবে, সবই তুমি জানতে। তুই বলেছিলি, আমি শুনেছিলাম, এখন আমি মত বদলেছি। কিন্তু কেন? এমনি
তোর ঠাকুরমার দেওয়া বাবার দেওয়া সব গয়নাই দিয়ে দিলাম। এগুলো আমার বাবার দেওয়া, আমার কাছে থাক। চমৎকার বিবেচনা। এগুলো অন্যদের দেব ঠিক করেছি। এগুলোও না দিলে পারো। না নিতে ইচ্ছে হলে ফেলে দে। আজ তোর সঙ্গে বেশি কথা বলবো না তুলি। চেঁচাস না, সকালে যথেষ্ট চেঁচিয়েছিস। কে বলেছে? হেম? হ্যাঁ, তুমি এ বাড়িতে যে কদিন আছো হেমকে একটি কথাও বলবে না। হেমকে আমি আমার খরচে রেখেছি, তোমার বাবা রাখেননি। হেম ব্রতীকে মানুষ করেছিল। ও যে কদিন থাকবে তোমার ইচ্ছে হলে ভালো ব্যবহার করবে, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবে না। আজকের দিনে ব্রতীর জন্মদিনে ও সকাল থেকে কাঁদছে জেনেও তুমি যে ব্যবহার করেছো তার ক্ষমা নেই। আজকের দিন সম্পর্কে তো তোমার ভারী সেন্টিমেন্ট, তাই সারাদিন বাইরে কাটিয়ে এলে। তারিখটা তোমরা আমার মতে ঠিক করনি, টনির মার কথাই করেছ। আমি যে ফিরেছি সেটাই যথেষ্ট মনে করো। নিপা বলল, আমার কথাও তো ভাবতে পারতে মা, আমি তো রোজ রোজ ডে স্পেন্ড করতে আসি না। সুজাতা হাসলেন, বললেন, তুই সারা বছরে কদিন আমার কথা ভাবিস? এই রাস্তা ধরে গাড়ি চালিয়ে সর্বত্র যাস। অমিত ট্যুরেই থাকে, তুই ঘুরেই বেড়াস। জ্যোতির টাইফয়েড হলো, সুমনের জন্মদিন গেল, তুই একবারও আসতে পারিসনি। তোকেও দোষ দিই না আমি, এরকমই হয়। তবে তুই আসবি বলে আমি বসে থাকবো এই আশা করতে পারিস কি? তুমি আর কথা নয় তুলি, আমি তৈরি হতে যাচ্ছি। নিজের ঘরে গেলেন সুজাতা, আলমারি খুললেন। শরীরের প্রত্যেকটি শিরা ও স্নায়ু বলছে না না না, কিন্তু আজকের সন্ধ্যার কর্তব্যটুকু করতেই হবে। সলিটারি সেল। সুজাতা প্রত্যেককে বুঝিয়ে দিয়েছেন যে যা করে করুক, তিনি অবিচল থাকবেন স্বকর্তব্যে। নিজেই নিজেকে কারাদণ্ড দিয়েছেন, এখন কি কারাগার ভেঙে বেরোনো যায়? সাদার ওপর সাদা বুটি তোলা কালো পাড় ঢাকাই শাড়ি, সাদা জামা বের করলেন। আলমারি বন্ধ করলেন, বাথরুমে ঢুকলেন। দরজা বন্ধ করে শাওয়ার খুলে মেঝেতে বসে পড়লেন সুজাতা। যত শীত হোক, ব্যথার জন্যে শীত করছে না। ঠান্ডা জলে শরীর জুড়িয়ে যাচ্ছে, বরফের মতো ঠান্ডা জল। বরফ, আইস স্ল্যাব। বরফের স্ল্যাবে সদ্যমৃত রক্তাক্ত শরীর ফেলে রাখলে রক্ত বন্ধ হয়। ঠান্ডা জল, শীতল। ব্রতীর আঙুলের মতো, ব্রতীর কপালের, বুকের, হাতের মতো ঠান্ডা কোনো শীতলতা হতে পারে না। আজ সারাদিন ব্রতীর সঙ্গে ছিলেন। ব্রতীর আঙুল কি ঠান্ডা, হিমশীতল, চোখের পাতা নির্মিলিত, ঘন কালো পল্লব চোখের, তামাটে হয়ে যাওয়া ফর্সা রং। চুল ঠান্ডা বরফ জলে ভেজা, ঠান্ডা, শীতল, শীতল, হিম হিম। আজ সারাদিন ব্রতীর সঙ্গে ছিলেন। শ্মশানে রাত্রির, পুলিশ পাহারায় ব্রতী। শ্মশানে ফ্লাড লাইট, দেওয়ালে লেখা নামের পর নাম, নাম নাম নাম। অ্যালুমিনিয়ামের দরজা ধড়াস করে নামল। ব্রতী। বিদ্যুৎ বহ্নিতে ভেতরে ব্রতীকে সেঁকা হচ্ছে। সারাদিন ব্রতীর সঙ্গে ছিলেন। ছাই নেন, অস্থি নেন, মাটি দিয়া ধরেন, গঙ্গায় ফালাইতে হইব। ব্রতীর সঙ্গে ছিলেন সারা দিন। শাওয়ার বন্ধ করলেন, পরের পর সব করে যেতে লাগলেন। স্নায়ু, শিরা, হৃৎপিণ্ড, রক্ত বলছে না না না। সুজাতা গা মুছলেন, মাথা মুছলেন, কাপড় ছাড়লেন, গায়ে পাউডার মাখলেন, কাপড় জামা সব পরলেন। ভিজে চুলি বাঁধতে লাগলেন হাত ফিরিয়ে। ব্রতী বলতো, সবসময় কেমন করে কর্তব্য করো মা? সবসময় কর্তব্য করতে হবে, এইভাবেই সুজাতাকে তৈরি করা হয়েছিল। এইভাবেই সুজাতা তৈরি হয়েছিলেন। এইভাবে তিনি নিজেকেও তৈরি করে চলতেন। কিন্তু আজ মনে হচ্ছে সব সব বাজে খরচা, নিজের অপচয়। কাকে তিনি সাহায্য করতে পেরেছেন? দিব্যনাথ, নিপা, তুলি, কাউকে নয়। দরজা খুললেন, ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালেন।
চোখের নিচে কালি। থাকুক। নন্দিনীর চোখের নিচে, অন্ধপ্রায় চোখের নিচে কি প্রগাঢ় কালিমা, পাহাড়ের নিচের চিরছায়ার মতো ছায়া ঢালা। নন্দিনীর কাছে আর যাবেন না সুজাতা, আর যাবেন না সমুর মার কাছে। ব্রতীকে তিনি কোথায় খুঁজে বেড়াবেন? নাকি একদিন তিনিও আর খুঁজবেন না?